কি হবে যদি পরলোকেও নিয়ম থাকে, ন্যায় বিচার থাকে, আর প্রতিটা ভুলের হিসেব নেওয়া হয়? আজ আমরা দেখতে চলেছি এমন এক ব্যক্তির গল্প যে মৃত্যুর পর 7টি কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যায়, আর তার এই যাত্রা জীবন, মৃত্যু এবং পাপ পুণ্যের প্রতি আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ফায়ার ফাইটার জ্যাং একটি বাচ্চাকে বাঁচাতে যায়, কিন্তু সে যে দড়িটি বেঁধেছিল তা আগুনে পুড়ে যাওয়ার কারণে সে নিজে পড়ে যায়। মৃত্যুর ঠিক আগে মানুষ নিজের জীবনের যে কিছু মুহূর্ত দেখতে পায়, জ্যাংয়ের সামনেও ঠিক তেমনই কিছু দৃশ্য ভেসে ওঠে। সেই মুহূর্তে তার সব কথা মনে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর যখন সে চোখ খোলে তখন দেখে যে বাচ্চাটিকে সে বাঁচিয়েছিল সে সম্পূর্ণ নিরাপদ, কিন্তু জ্যাং শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। যখন সে পিছন ফিরে তাকায় দেখে যে দুজন এঞ্জেলস তাকে পরলোকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাদের কাছে যেতেই সে উপলব্ধি করতে পারে যে সে মারা গেছে। তাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আসা দূতদের কাছ থেকে জ্যাং জানতে পারে যে সে একজন প্যারাগন। এর মানে হলো জ্যাং যতদিন বেঁচে ছিল সে কোনো পাপ করেনি। দূতরা ভীষণ গর্ববোধ করে, কারণ দীর্ঘ 442 বছর পর তারা কোনো প্যারাগনের দেখা পেয়েছে। তাদের মধ্যে একজন হলো ডেপুটি এঞ্জেল হাউন এবং অন্যজন অ্যাসিস্ট্যান্ট এঞ্জেল চুন। তারা নিজেদের পরিচয় দেয় এবং তাকে পরলোকে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। জ্যাং ভয় পেয়ে যায় যে সে মারা গেছে এবং কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। তার অনেক দায়িত্ব বাকি ছিল এবং নিজের মাকে একা ফেলে চলে যাওয়ার জন্য তার মনে ভীষণ কষ্ট হচ্ছিল। সে শেষবারের মতো তার মাকে একবার দেখতে চাইছিল এবং কিছু বলতে চাইছিল। এভাবেই জেদ করতে করতে সে পরলোকের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা দেখতে পাই আরও অনেক মৃত মানুষ পরলোকের দিকে এগিয়ে চলেছে। সেখানে জ্যাংকে তাদের লিডার এঞ্জেল লিমের সাথে পরিচয় করানো হয়, কিন্তু মৃত অবস্থায় থাকায় জ্যাং লিডারকে ইগনোর করে বাইরে চলে যায়। জ্যাং একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও পুনরায় মানবজন্ম পাওয়ার জন্য তাকে 7টি কঠিন অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষাগুলো স্বয়ং যমরাজ তৈরি করেছেন। যখন পরীক্ষার দরজা খোলে তখন প্রথম পরীক্ষাটি ছিল হত্যাকাণ্ডের বিচার, অর্থাৎ যারা জীবনে কারোর হত্যা বা মৃত্যুর কারণ হয়েছে তাদের এই পরীক্ষা দিতে হবে। আগে থেকেই দোষী সাব্যস্ত হওয়া আত্মাগুলো আদালতের এক পাশে দাঁড়িয়েছিল। আগুনে তাদের শরীর পুড়ছিল এবং তারা এক অন্তহীন যন্ত্রণার মধ্যে আটকে ছিল। পরীক্ষা শুরু হতেই সেই অন্ধকার আদালতে হত্যাকাণ্ডের দেবতা এসে সিংহাসনে বসেন। তার সামনে থাকা সত্যের আয়না লুকিয়ে থাকা সব পাপ সামনে এনে দেয়। সেই আয়নায় জ্যাংয়ের অতীতের কিছু দৃশ্য দেখা যায়। যখন সে ফায়ার ফাইটার হিসেবে কাজ করছিল তখন তার নেওয়া একটি তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে তার এক সহকর্মীর মৃত্যু হয়েছিল। এই কারণে ওখানকার প্রসিকিউটররা হত্যাকাণ্ডের দেবতার কাছে জ্যাংয়ের জন্য ন্যূনতম 5 বছরের শাস্তির দাবি জানায়। তখন হত্যাকাণ্ডের দেবতাদের এঞ্জেলসদের সুযোগ দেন জাংয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য। তখন তাদের লিডার এঞ্জেল লিম এগিয়ে আসেন এবং সত্যের আয়না থেকে আরও বড় সত্য সামনে নিয়ে আসেন। তিনি দেখান যে যখন জাংয়ের সহকর্মী ধ্বংসস্তূপে আটকে পড়েছিল তখন জাং তাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু তার সহকর্মী জাংয়ের সাহায্য নিতে অস্বীকার করে এবং তাকে আদেশ দেয় যেন সে আগে অন্য আহতদের বাঁচায়, তারপর তার কাছে আসে। সহকর্মীর কথা অনুযায়ী যখন জাং অন্য আহতদের বাঁচাতে ব্যস্ত ছিল তখনই পুরো বিল্ডিংটি ভেঙে পড়ে এবং তার সহকর্মী সেখানেই মারা যায়। জাংয়ের তাকে মারার কোনো উদ্দেশ্য ছিল না, বরং একজন দমকল কর্মী হিসেবে অন্যদের বাঁচাতে সে নিজের জীবন বাজি রেখে 8 জন মানুষের প্রাণ বাঁচিয়েছিল। লিডার লিম আদালতে এই যুক্তিই তুলে ধরেন। আসল সত্য জানতে পেরে হত্যাকাণ্ডের দেবতা বুঝতে পারেন যে জাং নিষ্ঠুরভাবে কাউকে হত্যা করেনি। তার সহকর্মীর মৃত্যু ছিল একটি অনিবার্য পরিস্থিতি। মারার কোনো উদ্দেশ্য না থাকার কারণে জাংকে নির্দোষ ঘোষণা করা হয়। তার এই রায়ের সাথে সাথেই জাংয়ের হাত পায়ের লোহার শিকলগুলো নিজে থেকেই খুলে পেছনে সরে যায়। এরপর তারা আনন্দের সাথে পরবর্তী পরীক্ষার দিকে এগিয়ে যায়। পথের মধ্যে জাং তার দূতদের জিজ্ঞেস করে যে তারা কেন তাকে এই পরীক্ষায় বাঁচানোর জন্য এত চেষ্টা করছে। তখন চুন জানায় যে তারা এ পর্যন্ত মোট 49 জন মানুষকে এই 7টি পরীক্ষায় পাশ করিয়ে পুনরায় মানব জন্ম পেতে সাহায্য করেছে, আর যমরাজ তাদের কথা দিয়েছেন যে এটা করতে পারলে তারাও আবার মানুষ হিসেবে জন্ম নিতে পারবে। আর এই তালিকায় জাং হল তাদের 48তম ব্যক্তি। এর পরে যে পরীক্ষাটি আসে সেটি হল অলসতার বিচার। এই পরীক্ষায় একটি বিশাল পাথরের মেশিন ধীরে ধীরে ঘুরতে থাকে। তার ওপরে এবং নিচে হাজার হাজার দোষী আত্মা ছোট ছোট পোকার মতো লেপ্টে থাকে। মেশিনটি ঘোরার প্রতিটি মুহূর্তে সেই পাপী আত্মাগুলো নিচে চাপা পড়ে, পিষে যায় এবং পুনরায় ওপরে টেনে তোলা হয়। কেবল যারা জীবনে নিজেদের
কর্তব্য সঠিকভাবে পালন করেছে তারাই এই পরীক্ষা পার করতে পারে। জাংকেও এই অলসতার পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সত্যের আয়নায় দেখা যায় যে জাং বহুবার নিজের জীবনের তোয়াক্কা না করে জলে পড়ে যাওয়া গরুদের বাঁচিয়েছে এবং একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে সে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছিল। এটি দেখে ন্যায়ের দেবতা অত্যন্ত খুশি হয়ে আসন থেকে উঠে দাঁড়ান, কিন্তু জাং চুপ করে থাকতে পারে না। সে সততার সাথে সত্যিটা স্বীকার করে যে সেই কাজগুলো কোনো মহৎ উদ্দেশ্যে নয়, বরং টাকার জন্য করেছিল। এটি শুনে ন্যায়ের দেবতা অত্যন্ত রাগান্বিত হন এবং তাকে নিচে ফেলে শাস্তি দেওয়ার উদ্যোগ নেন। নিচে শাস্তি পেতে থাকা আত্মাদের ভয়ানক অবস্থা দেখে জাং খুব ভয় পেয়ে যায়। তখন জাংয়ের দূতরা আদালতে আসল সত্য প্রকাশ করে জানান যে জাং সেই ব্যক্তি যে টাকার জন্য রেস্তোরাঁয় কাজ করেছে, রাতে ড্রাইভার হিসেবে গাড়ি চালিয়েছে এবং একই সাথে একজন দমকল কর্মী হিসেবেও দেশ সেবা করেছে। সে যে টাকা উপার্জন করত তা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করিয়েছে এবং নিজের পড়াশোনার খরচ চালিয়েছে। সে জীবনে কখনো বিশ্রাম নেয়নি, নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং কর্তব্যের খাতিরে সে নিজের জীবন পর্যন্ত বাজি ধরেছে। লিডার লিম আদালতে জাংয়ের পক্ষে এই জোরালো যুক্তিগুলো তুলে ধরেন। সব সত্য সামনে আসার পর বিচার জাংয়ের পক্ষেই যায়, ফলে জাংকে কোনো শাস্তি দেওয়া হয় না। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য ডাক পায়। পরবর্তী পরীক্ষার উদ্দেশ্যে যাওয়ার পথে কিছু দুষ্ট আত্মা জাংকে আটকানোর জন্য আক্রমণ করে। জাংয়ের সাথে থাকা দূতরা তাদের মোকাবিলা করতে করতে এগিয়ে চলে। এই ঘটনার মাঝেই একজন দূত জাংকে বলে যে তার মা অথবা ভাইয়ের মধ্যে কেউ একজন মারা গেছে এবং মর্তলোকে আত্মা হয়ে কষ্ট পাচ্ছে। এ কথা শুনে জাংয়ের মন ভেঙে যায়। সে ভীষণ ভয় পেয়ে জিজ্ঞেস করে তার মায়ের কি কিছু হয়েছে, কিন্তু দূতরা কিছু না বলে চুপচাপ এগিয়ে চলে। এরপর তাদের লিডার লিম চুনকে উদ্দেশ্য করে বলেন যে তিনি একবার মর্তলোকে গিয়ে দেখে আসবেন জাংয়ের পরিবারে কে মারা গিয়ে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বলে তিনি পৃথিবীর উদ্দেশ্যে রওনা হন। লিডার লিম মর্তলোকে জাংয়ের বাড়িতে আসেন। এই সেই বাড়ি যেখানে জাং একবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার মাকে বাঁচিয়েছিল। তাই সে এখন শেষবারের মতো বিদায় জানাতে এসেছে। জাংয়ের মা সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাঞ্জেল লিম নিজের তরবারি বের করেন এবং ঘরের ছবির পাশে লুকিয়ে থাকা জাংয়ের ভাই কিমসুর আত্মার কাছ থেকে জানতে চান যে তার মৃতদেহ কোথায়। ঠিক তখনই মৃত কিমসুর আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। অ্যাঞ্জেল লিম তার পিছু নেন, কিন্তু কিমসু সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। এরপর তারা তৃতীয় আদালতে পৌঁছায়। এটি হলো প্রতারণার পরীক্ষা, অর্থাৎ মিথ্যা বলে প্রতারণা করার বিচার। এখানে জাংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সে তার মৃত সহকর্মীর ছোট মেয়ের কাছে তার বাবার নাম করে জাল চিঠি লিখেছিল। এভাবে চিঠি লিখে সেই ছোট্ট মেয়েটিকে মিথ্যা আশা দিয়ে প্রতারণা করা হয়েছে। এই অপরাধে জাংয়ের জিভ কেটে নেওয়ার শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়। অ্যাঞ্জেল লিম জাংয়ের পক্ষ নিয়ে লড়াই করতে এগিয়ে আসেন। তিনি আদালতকে জানান যে জাং কেবল সেই ছোট্ট মেয়েটিকেই নয়, বরং নিজের মাকেও এমন মিথ্যা চিঠি লিখেছিল। দীর্ঘ 15 বছর ধরে পরিবার থেকে দূরে থাকা সত্ত্বেও সে চিঠিতে লিখত যে সে বিয়ে করে খুব সুখে আছে। এ সমস্ত মিথ্যা কেবল তার মায়ের মানসিক ভরসা দেওয়ার জন্য এবং তিনি যেন হাসপাতাল থেকে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন সেই উদ্দেশ্যে লেখা হয়েছিল। আর জাংয়ের এই চিঠির কারণেই তার মা দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। ঠিক একইভাবে সেই অনাথ শিশুটিও চিঠির মাধ্যমে তার বাবাকে নিজের ভালো থাকার কথা জানাত, আর জাং গোপনে তার সমস্ত খরচের দায়িত্ব বহন করত। দূতের এই মহানুভবতার যুক্তি শুনে আদালত আবেগাপ্লুত হয়ে পড়ে। আবহাওয়ার দেবতা আদেশ দেন যে ভবিষ্যতে যদি কোনো প্যারাগান এখানে আসে তবে তাকে পরীক্ষা ছাড়াই সরাসরি পাশ করিয়ে দেওয়া হোক। এই পরীক্ষার পর দূতরা জাংকে জিজ্ঞেস করে, তুমি তোমার মায়ের সাথে দেখা করার জন্য এত জেদ করছো কেন? জাং তখন তার মনের কষ্ট প্রকাশ করে বলে যে সে তার মায়ের সাথে ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারত না। তার মায়ের স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছিল, যার কারণে রান্না করার সময় প্রায়ই হাঁড়ি বাসন পুড়ে যেত। এই কারণে সে তার মায়ের জন্য একটি ইলেকট্রিক রাইস কুকার কেনার কথা ভেবেছিল এবং সেটি কিনে স্টোরেজ বক্সে রেখেও দিয়েছিল। জাংয়ের শেষ ইচ্ছা এটাই ছিল যে সেই রাইস কুকারটি যে কোনো উপায়ে তার মায়ের কাছে পৌঁছে যায়।
ইতিমধ্যে কিমসু কিভাবে মারা গেল জানার জন্য তাদের লিডার এঞ্জেল লিম সেই জায়গায় আসেন যেখানে কিমসু কাজ করত। সেখানে দেখা যায় কিমসু তার ছোট ভাইয়ের মৃত্যুর দুঃখে ভেঙে পড়ে তার জুনিয়রকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরতে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় জুনিয়রের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চলে এবং কিমসু গুরুতর আহত হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় কিমসু তার সিনিয়রকে ঘটনার কথা জানায়, কিন্তু সিনিয়র ভাবেন যে এই কথা বাইরে জানাজানি হলে তার প্রমোশন আটকে যাবে, তাই সম্পূর্ণ স্বার্থপরের মতো কিমসু তখনও বেঁচে থাকা সত্ত্বেও তাকে বাঁচানোর চেষ্টা না করে তার মৃতদেহ লুকিয়ে ফেলা হয়। এরপর থেকে কিমসু সেই অপরাধীদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হুন্নে হয়ে ঘুরছিল, যা এঞ্জেল লিম জানতে পারেন। পরবর্তীতে তাদের মায়ের বাড়ির সামনে কিছু পুলিশ অফিসার আসেন এবং কিমসুর নিখোঁজ হওয়ার খবর জানান। এরপর অফিসে ফিরে সিনিয়র তার জুনিয়রকে কিছুদিনের ছুটি নিয়ে কোথাও চলে যেতে বলেন এবং কিছু টাকা দিয়ে বিদায় করেন। কিমসুর মৃত্যুর অপরাধ বোধ ও দুঃখ সহ্য করতে না পেলে জুনিয়র একটি পাবে মদ খেতে আসে, কিন্তু কিমসুর আত্মা সেখানেই তার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল। এঞ্জেল লিম এটি দেখতে পান এবং কিমসুর আত্মাকে তাড়া করে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে নিয়ে যান। এঞ্জেল লিম তাকে নিজের সাথে পরলোকে চলে আসার অনুরোধ করেন, কিন্তু কিমসু ক্ষোভ প্রকাশ করে বলে যে সে তখনও বেঁচে ছিল, তা সত্ত্বেও তাদের স্বার্থপরতার কারণে তাকে মরতে হয়েছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য সেখান থেকে পালিয়ে যায়। পাপ থেকে বের হয়ে জুনিয়র সরাসরি সিনিয়রের বাড়িতে যায় এবং বলে, আমরা মস্ত বড় ভুল করেছি, এটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত। কিমসুর আত্মা দূর থেকে এসব দেখছিল, কিন্তু সিনিয়র জুনিয়রের কথা শুনতে রাজি হন না, তাই জুনিয়র আরও বেশি মদ্যপান করে সোজা কিমসুর মায়ের কাছে আসে এবং একটি ম্যাপ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। সেই ম্যাপে কিমসুর মৃতদেহ লুকিয়ে রাখার সঠিক স্থানটি চিহ্নিত করা ছিল। এরপর জুনিয়র নিজের ভুলের তীব্র অনুশোচনায় আত্মহত্যার চেষ্টা করে। এটি দেখে এঞ্জেল লিম শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তখন কিমসুর আত্মা সেখানে আসে এবং এঞ্জেল লিমের কাছে অনুরোধ করে যে যদি জুনিয়রকে বাঁচানো হয় তবে সে নিজের সমস্ত জেদ ছেড়ে সারেন্ডার করবে। তার কথা মেনে নিয়ে এঞ্জেল লিম দড়িটি বেঁধে জুনিয়রকে বাঁচান এবং বলেন যে কিমসুকে ক্ষমা করা হয়েছে। এর পরের পরীক্ষাটি ছিল সহিংসতার পরীক্ষা, অর্থাৎ মারামারি ও শারীরিক নির্যাতনের বিচার। তার ভাই কিমসুর গায়ে হাত তুলেছিল, এই কারণে সহিংসতার পরীক্ষায় ঝাংকে দোষী সাব্যস্ত করা হয়। মুহূর্তের মধ্যে চারপাশের দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। আদালতের মেঝেটি দুই ভাগে ফেটে যায় এবং তার নিচে থাকা এক বিশাল নরকে অগ্নিকুণ্ড দেখা যায়, যেখানে অজস্র আত্মা আটকে আছে। তারা একে অপরের ওপর হিংস্রভাবে আক্রমণ করছে, মারধর করছে এবং কামড়ে দিচ্ছে। ঝাং বুঝতে পারে যে তাকে একবার এই নরকে ফেলে দেওয়া হলে সে চিরকালের জন্য এই সহিংসতার চক্রে ফেসে যাবে। বিচারক রায় দেওয়ার আগেই ঝাংয়ের দূতেরা সহিংসতার দেবতার কাছে একটি কম্বাইন্ড ট্রায়ালের অনুরোধ করেন। এর অর্থ হল পরবর্তী পরীক্ষার অপরাধ ও শাস্তিকে একসাথে বিবেচনা করে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তাকে পরবর্তী পরীক্ষার দিকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে দূতরা জাংকে জিজ্ঞেস করে সে কেন তার ভাই কিমসুর ওপর অমন নির্মমভাবে হাত তুলেছিল। তখন জাং তাদের পেছনের আসল সত্যটা জানায়। শুধু তাই নয়, দূতরা জানতে পারে যে জাং একসময় তার নিজের মাকেও মেরে ফেলতে চেয়েছিল। অত্যন্ত লাগান্বিত হয়ে দূতরা তাকে জিজ্ঞেস করে সে এমন জঘন্য কাজ কেন করতে গিয়েছিল। জাং কাঁদতে কাঁদতে জানায় যে তার মা তখন হাসপাতালে ভর্তি ছিলেন। তীব্র দারিদ্র্যের কারণে জাং ভেবেছিল যে এভাবে রোজ রোজ তিল তিল করে মরার চেয়ে তাদের তিনজনেরই একসাথে আত্মহত্যা করে নেওয়া ভালো। একদিন রাতে মাকে ঘুমন্ত অবস্থায় দেখে সে তার মা এবং কিমসুকে সাথে নিয়ে বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিমসু যখন এটি দেখতে পায় তখন সে জাংকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং রাগে জাং তার ওপর হাত তোলে। মাকে গভীরভাবে ভালোবাসার কারণে কিমসু এই আত্মহত্যার চিন্তা কোনোভাবেই সহ্য করতে পারেনি। এই ঘটনার পর তীব্র অপরাধ বোধে জাং বাড়ি এবং নিজেকে ছেড়ে চিরকালের জন্য দূরে চলে যায়। বর্তমানে কিমসুর মা তার নিখোঁজ ছেলেকে খোঁজার জন্য সেই জায়গায় এসে প্রতিবাদ শুরু করেন যেখানে কিমসু কাজ করত। এটি দেখে এঞ্জেল লিম কিমসুর আত্মাকে সাথে নিয়ে আসেন। কিমসুর মা সেই সিনিয়রের কাছে তার ছেলের ব্যাপারে জানতে চান। সিনিয়র তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন মা তার কাছে থাকা সেই ম্যাপটি দেখান। নিজের সত্য আড়াল করার জন্য সিনিয়র বৃদ্ধা মাকে সজোরে একটি ধাক্কা দেয়
যায়। কিমশুর মা মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত একটি অ্যাম্বুলেন্স আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মায়ের ওপর এই অত্যাচার দেখে কিমশুর আত্মা নিজের ক্রোধ আর ধরে রাখতে পারে না। সে এঞ্জেল লিমের দেওয়া বাঁধন ছেড়ে এক বিশাল বরফ ঝড়ে রূপান্তরিত হয় এবং সিনিয়রের ওপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সিনিয়র নিজেকে বাঁচাতে একটি ট্রাকের ভেতর গিয়ে বসে। রাগে অন্ধ হয়ে কিমশু সেই আস্ত ট্রাকটিকে শূন্যে তুলে তাকে পিষে মারতে উদ্যত হয়। তখন এঞ্জেল লিম তাকে আটকানোর জন্য এগিয়ে আসেন, কিন্তু কিমশুর শক্তির সামনে নিজের শক্তি কম মনে হওয়ায় তিনি সাহায্য চেয়ে তার সহকর্মী দূতদের ডাকেন। সঙ্গে সঙ্গে অন্য দূতরে সেখানে চলে আসে এবং কিমশুকে শান্ত করে ফিরিয়ে আনতে সাহায্য করে। ঠিক তখনই পরলোকে জাংয়ের শেষ এবং চূড়ান্ত পরীক্ষা শুরু হয়, মাতৃভক্তির পরীক্ষা, অর্থাৎ মায়ের প্রতি অন্যায় বা অপমানের বিচার। এই আদালতে স্বয়ং যমরাজ ন্যায় বিচার করার জন্য উপস্থিত হন। যমরাজ এসেই সরাসরি জাংয়ের বিরুদ্ধে রায় দিতে যান যে সে তার মাকে চরম মানসিক ও শারীরিক কষ্ট দিয়েছে। জাংয়ের সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট এঞ্জেল চুন যমরাজকে প্রশ্ন করেন যে জাং তো নিজের ভুল বুঝতে পেরেছিল, তবুও কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। যমরাজ তখন ক্রোধিত হয়ে সত্যের আয়না উন্মোচন করেন। সেই আয়নায় যা দেখা গেল তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। আসলে সেদিন রাতে জাং যখন বিষ খাইয়ে তাকে মারতে এসেছিল, তার মা কিন্তু জেগেছিলেন। তিনি সব জানতেন, কিন্তু তিনি এই গভীর কষ্ট মনে চেপে রেখে জীবন পার করছিলেন যে তিনি নিজেই তার সন্তানদের ওপর একটি মস্ত বড় বোঝা, আর তিনি মরে গেলেই তার সন্তানরা সুখে থাকবে। এই নির্মম সত্য জানতে পেরে জাং অনুশোচনায় কাঁপতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে স্বীকার করে যে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। যখনই তাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই মর্ত্যলোকে এক অলৌকিক ঘটনা ঘটে। জাংয়ের দূতরা কিমশুর আত্মাকে তার অচেতন মায়ের স্বপ্নের ভেতর নিয়ে যায়। স্বপ্নের মধ্যে কিমশু তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি আর আমাকে খোঁজার জন্যে কোথাও যেও না, আমি পরলোকে একজন হয়ে গেছি। সে তার সাথে থাকা দূতদের নিজের সহকর্মী হিসেবে মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। কিমশু তাদের ফেলে আসা সেই চরম দারিদ্র্যের দিনগুলোর কথা এবং জাংয়ের আত্মহত্যার চেষ্টার কথা মনে করে। কিন্তু জাং কিভাবে নিজের বাড়ি ও সুখ ছেড়ে দূরে গিয়ে দিনরাত পরিশ্রম করে তাদের টাকা পাঠাতো তা মনে করে সে চোখের জল ফেলে। ঠিক এই সময়েই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট আসে। তাদের মা কিমশু এবং জাং দুজনকেই মনের অন্তঃস্থল থেকে ক্ষমা করে দেন। তিনি জাংয়ের ভুলগুলোর চেয়ে তার ভেতরের অনুশোচনা, ত্যাগ এবং তার অকৃত্রিম ভালোবাসাটাই বেশি দেখেছিলেন। মায়ের এই নিঃস্বার্থ ক্ষমাই জাংকে নরকের কঠিন শাস্তি থেকে বাঁচানোর একমাত্র চাবিকাঠি হয়ে দাঁড়ায়। মায়ের ক্ষমার পর যমরাজ তার আগের রায় বদলে নতুন সিদ্ধান্ত শোনান। তুমি এক পবিত্র হৃদয়ের নির্দোষ এবং পরম ত্যাগী পুরুষ। তুমি পুনরায় মানব রূপে জন্মগ্রহণ করার সম্পূর্ণ যোগ্য। নিজের শেষ পুনর্জন্মের পথে পা বাড়ানোর আগে জাং তার দুই পরম বন্ধু ও রক্ষাকর্তা এঞ্জেলসদের হাত জোড় করে ধন্যবাদ জানায়। বিদায় নেবার পর লিডার এঞ্জেল লিম অবশেষে জাংয়ের রেখে যাওয়া সেই ইলেকট্রিক রাইস কুকারটি তার মায়ের কাছে পৌঁছে দেন, যার ভেতরে রাখা ছিল জাংয়ের নিজের হাতে লেখা শেষ চিঠি। সেই চিঠিতে জাং তার মায়ের কাছে চিঠির মাধ্যমে বলা সমস্ত মিথ্যার জন্য ক্ষমা চেয়েছিল। এরপর রক্ষাকর্তা এঞ্জেলসরা কিমশুকে তার নিজের 7টি পরীক্ষার মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে থাকে। আর এভাবেই এই সিনেমার কাহিনীর সমাপ্তি ঘটে।